সালামু আলাইকুম। এসএসসি 26 শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা দেখতে যাব যে তোমাদের রসায়ন অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রাসায়নিক বন্ধন, যেটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় এবং তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখান থেকে আছে গুরুত্বপূর্ণ সিকিউ, তেমনি এখানে আছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ। সো প্রথমে আমরা তোমার যে বেসিক কনসেপ্ট গুলো রয়েছে ওগুলো ওভারভিউ করে নিব বা রিকল করে নিব, তারপর হচ্ছে আমরা সিকিউ প্র্যাকটিসে যাব। চলো। আজকে আমরা যে অধ্যায়টি পড়তেছি সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন কি ভাইয়া? রাসায়নিক বন্ধন হলো কোন একটা মৌলের পরমাণুর সাথে কোন একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার বন্ধন, হ্যাঁ, বা এক বা একই মৌলের দুটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হওয়া, এগুলোই। রাসায়নিক বন্ধন যদি আমাকে সংজ্ঞায় জিজ্ঞেস করে তাহলে আমি বলতে পারি যে কোন একটি মৌলের পরমাণু অপর কোন একটি মৌলের পরমাণুর সাথে যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয় তাকে বলা হয়ে থাকে রাসায়নিক বন্ধন। ঠিক আছে। রাসায়নিক বন্ধন যদি আমরা দেখি, আর আমরা জানি যে রাসায়নিক বন্ধন মূলত বিভিন্ন আমাদের বইতে তিন প্রকার বন্ধন সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে তোমার আয়নিক বন্ধন, একটা হচ্ছে তোমাদের সমযোজী বন্ধন, আর একটা হচ্ছে তোমার ধাতব বন্ধন। তাহলে আমাদের যে রাসায়নিক বন্ধনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে তোমার আয়নিক বন্ধন, আর হচ্ছে ধাতব বন্ধন। কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে মূলত আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন পর্যন্তই রাখা হয়েছে, ধাতব বন্ধনটি সিলেবাসে ইনক্লুড করা হয়নি। তাও আমরা ধাতব বন্ধন সম্পর্কে কিছু কথাবার্তা দেখে নিব, যদি প্রশ্ন আসে যাতে আমরা সলভ করতে পারি। প্রথমে কিছু আমরা বেসিক কনসেপ্টগুলো জেনে নিই। রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের সবচেয়ে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে একটা পরমাণু অন্য একটা পরমাণু যুক্ত হচ্ছে। তাহলে দিন শেষে একটা পরমাণুর সাথে অন্য একটা পরমাণু কিভাবে যুক্ত হতে পারে? আমরা জানি যে চতুর্থ অধ্যায় পর্যায় সারণীতে আমরা বিভিন্ন ধর্মের কথা পড়েছি, যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। তাহলে ধাতব পরমাণুগুলি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে এবং ঋণাত্মক আয়ন এবং তোমার অধাতব পরমাণুগুলি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে তোমার ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাদের মধ্যে যদি স্থির বিদ্যুৎ আকর্ষণ বল কাজ করে তাহলে তারা আয়নিক বন্ধন গঠন করে। এছাড়া যে সকল অধাতব পরমাণুর সময় যদি বন্ধন গঠিত হতে হয় তখন তারা ইলেকট্রন ত্যাগও করতে পারবে না, ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে না। তাহলে আলটিমেটলি তখন কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনটা গঠিত হয়। আর ধাতব বন্ধনের ক্ষেত্রে কি হয়? ধাতুগুলো তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলো ত্যাগ করে এবং ইলেকট্রনগুলো ধাতব যে স্ফটিকটা রয়েছে ওখানের মধ্যে তোমার ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলোকে সঞ্চালনশীল ইলেকট্রন বলে। এবং মূলত এগুলোর কারণে ধাতব পরমাণুগুলোর মানে ধাতব আয়নগুলো এবং ওই ঋণাত্মক ইলেকট্রনগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করে, যে কারণে একটা তোমার স্ফটিক বা ত্রিমাত্রিক বিন্যাস গঠিত হয়, যেভাবে এর ফলে ধাতব পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে। তাহলে এইসব জিনিসের মধ্যে আমরা একটা জিনিস দেখতেছি যে পরমাণু যুক্ত হওয়া, তাহলে পরমাণু যুক্ত হওয়ার তাহলে একটা ক্ষমতা আছে, আর কোন একটা পরমাণু এই যে যুক্ত হওয়ার ক্ষমতা সেটাকে মূলত আমরা কি বলে থাকি? যোজনী। তাহলে যদি আমরা বলি যোজনী কি, রাসায়নিক বন্ধন গঠনকালে, একটু লেখাগুলো একটু বড় করে দেখি। তাহলে যোজনীর যদি আমরা সংজ্ঞাটা দেখি, রাসায়নিক বন্ধন তাহলে ভাই যোজনী যদি সংজ্ঞাতে আসি তাহলে যোজনী হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনকালে কোনো মৌলের পরমাণু তার সর্বশেষ কক্ষপথ হতে যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে বা যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে
অথবা যে কয়টি ইলেকট্রন শেয়ার করে তাকে উক্ত মৌলের যোজনী বলে। তাহলে ভাই আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে যোজনী ক্ষেত্রে রাসায়নিক বন্ধন গঠন গেলে কোনো মৌলের পরমাণু তার সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে বা যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে অথবা যে কয়টি ইলেকট্রন শেয়ার করে তাকে উক্ত মৌলের কি বলা হয়ে থাকে ভাইয়া? যোজনী। তাহলে একটা জিনিস এখানে একটু মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে ধাতব পরমাণুর ক্ষেত্রে তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজনী। আর অধাতব পরমাণুর ক্ষেত্রে অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে অষ্টক অপেক্ষা যতটি ইলেকট্রন কম থাকে সেই সংখ্যা হচ্ছে তার যোজনী। তাহলে যেমন ধাতব পরমাণু কি আছে? সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে আছে আমার একটি ইলেকট্রন, তাই বলে এর যোজনী হচ্ছে ভাইয়া 1। ঠিক তেমনি অধাতুর ক্ষেত্রে আমার রয়েছে ফ্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে তোমার ইলেকট্রন থাকে 60টি। তাহলে অষ্টক অপেক্ষা কয়টি ইলেকট্রন কম রয়েছে ভাইয়া? একটি ইলেকট্রন কম রয়েছে অষ্টক অপেক্ষা। তাহলে তার যোজনী হচ্ছে ভাইয়া 1। তাহলে আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো এবং এটার মধ্যে তোমার কর জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সংজ্ঞা। তাহলে ভাইয়া কোনো একটি পরমাণু কি যোজনী একটি? না ভাইয়া, কোনো ক্ষেত্রে তোমার কোনো পরমাণুর যোজনী একাধিক হতে পারে। সো যে সকল পরমাণু একাধিক যোজনী প্রদর্শন করে তাদের যোজনী এটাকে বলা হয়ে থাকে আমরা পরিবর্তনশীল যোজনী। তাহলে ভাইয়া পরিবর্তনশীল যোজনী যদি আমরা কনসেপ্টটা দেখি, পরিবর্তনশীল যোজনী ভাইয়া যোজনী। সো পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে হচ্ছে ভাইয়া যে সকল পরমাণু একাধিক যোজনী প্রদর্শন করে সেই সকল পরমাণু যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যে সকল মৌলে একাধিক যোজনী প্রদর্শন করে তাদের যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন আমরা যদি এক্সাম্পলে যাই, যেমন FeCl3 এবং FeCl2 এর ক্ষেত্রে, তাহলে এখানে মধ্যে হচ্ছে তোমার আয়রন 3টা ইলেকট্রন ত্যাগ করে, তাই বলে তার এখানে যোজনী 2। কিন্তু এই যৌগটার ক্ষেত্রে Fe এর যোজনী হচ্ছে ভাইয়া 2। তাহলে
অবশ্যই এফ এর যোজনীটাকে আমরা বলবো তোমার পরিবর্তনশীল যোজনী। তারপরে আরেকটি যে কনসেপ্ট এখানে রয়েছে সেটি হচ্ছে ভাইয়া সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী হচ্ছে ভাইয়া সর্বোচ্চ যোজনী মাইনাস কার্যকর যোজনী। অর্থাৎ সুপ্ত যোজনী এবং কার্যকর যোজনী যে পার্থক্যটা সেটাকে আমরা বলি কি ভাইয়া সুপ্ত যোজনী বলে থাকি। আর কার্যকর যোজনী হচ্ছে কোন যোগে মৌলের যে যোজনী প্রদর্শিত হয় সেটি। তাহলে আমরা একটা উদাহরণ দেখিনি, যেমন আমি উদাহরণ যদি যাই তাহলে ভাইয়া FeCl2 এর ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এখানে তার কার্যকর যোজনী হচ্ছে, এখানে Fe দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাই বলে কার্যকর যোজনী হচ্ছে ভাইয়া এখানে 2। তারপর হচ্ছে তার সর্বোচ্চ যে যোজনীটা সেটি হচ্ছে ভাই 3। তাহলে এই ক্ষেত্রে সুপ্ত যোজনী সেটা 3 - 2 = 1। আশা করি আমাদের পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এবং যোজনী যে কনসেপ্টটা যে কথাবার্তাটা আশা করি এটা আমাদের ক্লিয়ার হলো। সো চলো এখন আমরা আমাদের যে সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক রাসায়নিক বন্ধনের প্রকারভেদ। আমরা জানি কি ভাই এখানে আয়নিক বন্ধন রয়েছে আমাদের পাঠ্য বইতে, আয়নিক বন্ধন, তারপর হচ্ছে ঠিক তোমার সমযোজী বন্ধন রয়েছে। এখানে কি রয়েছে ভাই আয়নিক বন্ধন রয়েছে, সমযোজী বন্ধন রয়েছে। ধাতব বন্ধন আমাদের সিলেবাসে এবার নেই, তাও আমরা দেখে নেব। তাহলে আয়নিক যোজনের ক্ষেত্রে আয়নিক বন্ধনের ক্ষেত্রে মূলত যে জিনিস যে কনসেপ্টটা হলো সেটা হচ্ছে ধাতব পরমাণু তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে এবং অধাতব পরমাণু সেই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে এবং তাদের মধ্যকার এক প্রকার স্থির তড়িৎ চুম্বক বল কাজ করবে, যে কারণে পরস্পর এরা একে অপরের প্রতি আকর্ষিত হয়ে বা পরস্পর আকর্ষণ বলের কারণে পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন গঠন করে এবং উক্ত বন্ধনটি হচ্ছে রাসায়নিক বন্ধনটাকে বলা হয়ে থাকে তোমার আয়নিক বন্ধন। ঠিক তেমনি আয়নিক বন্ধনটি মূলত হয়ে থাকে তোমার একটি ধাতব পরমাণু এবং অধাতব পরমাণুর ক্ষেত্রে। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে হচ্ছে কোন একটি অধাতু পরমাণু, এটা একই মৌলের অধাতু পরমাণু হতে পারে বা ভিন্ন ভিন্ন অধাতু মৌলের পরমাণু হতে পারে। যেমন আমি যদি বলি তোমার কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে তোমার SO2, তারপর হচ্ছে তোমার HCl, তারপর হচ্ছে তোমার HF, এরা। তাহলে দেখো তো ভাইয়া এটা হাইড্রোজেনের পরমাণু, তারপর এটা হচ্ছে ক্লোরিনের পরমাণু, তারা পরস্পরের মধ্যে তোমার ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করছে এবং পরস্পরের সাথে কি আবদ্ধ হয়েছে। আর এখানের মধ্যে আয়নিক বন্ধনের ক্ষেত্রে উদাহরণে যদি আমি যাই সেটা হচ্ছে তোমার NaCl, তারপর হচ্ছে KAF, তারপর হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, তাহলে আয়নিক বন্ধনের যে সংজ্ঞা এবং সমযোজী বন্ধনের যে সংজ্ঞা আমরা এগুলো দেখেছি। সো আয়নিক বন্ধনের উদাহরণগুলো আমরা অবশ্যই মনে রাখবো। আর কোন একটা আয়নিক বন্ধনের ক্ষেত্রে মূলত কোন একটা ধাতব পরমাণুর যে তোমার চার্জ রয়েছে, যেমন পটাশিয়াম তোমার দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, তার যোজনীয় 2 এবং তার জারমানও 2। ঠিক আছে, সো এখানের মধ্যে আশা করি তোমরা এই অধ্যায়ের এগুলো জানো এবং বুঝবো। তাহলে এখন হচ্ছে কি আমরা তোমার কি টাইপসের MCQ এখান থেকে আসতে পারে এবং কি টাইপসের যে সিকিউ এখান থেকে হতে পারে আমরা একটু দেখে নিই। সো প্রথমে আচ্ছা কোন যৌগমূলকের যোজনী 1? এটা অবশ্যই নাইট্রাইট হবে, বিকজ নাইট্রাইটের হচ্ছে উপরে মাইনাস রয়েছে। তারপর যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অষ্টক নিয়ম মেনে চলে কোনটি? এটা অবশ্যই BF3 হবে না, বিকজ আমরা যদি দেখি বোরনের ক্ষেত্রে বোরন, এখানের মধ্যে বোরনের ইলেকট্রন রয়েছে, বোরনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টি। ঠিক আছে, তাহলে এখানে 2টি, এখানে তোমার 3টি থাকবে এবং BCl3 মানে 3টে ক্লোরিন পরমাণুর সাথে বন্ধন গঠন করবে। এটা হচ্ছে ক্লোরিন পরমাণু সর্বশেষ শক্তি স্তর। এখানের মধ্যে হচ্ছে ক্লোরিন, এখানে হচ্ছে ক্লোরিন পরমাণুর একটা ইলেকট্রন শেয়ার করেছে, এখানে ক্লোরিন পরমাণুর যে বাকি 3 জোড়া ইলেকট্রন ছিল এগুলো আছে। ঠিক তেমনি এখানে বাবা আরেকটি ক্লোরিন পরমাণু, ঠিক তেমনি ভাবে এখানে আরেকটি ক্লোরিন পরমাণু। ঠিক আছে,
তাহলে আরেকটি ক্লোরিন পরমাণু, এখানে আরেকটি ক্লোরিন পরমাণু, তাহলে আলটিমেটলি এখানে হয় 3টা প্লাস 3টা হয় কয়টা, হয় তোমার 6টা। তাহলে সর্বশেষ কক্ষপথে বোরনের মূলত কয়টা রয়েছে, 6টা ইলেকট্রন রয়েছে, যা কিনা কি 8 হতে কম, এবং এটার নাম হচ্ছে কি ভাইয়া অষ্টক সংকোচন। তাহলে এখানের মধ্যে এটা হবে না, তাহলে 1 এবং 2 হবে 1 এবং 3 হবে অ্যান্সার। তারপর p-CL5 যৌগে কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? মূলত বন্ধন জোড় ইলেকট্রন বলতে বোঝাচ্ছে তোমার সমযোজী বন্ধন গঠনকালে পরমাণু কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন তোমার কেন্দ্রীয় পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, সেই সাথে পার্শ্ব যে পরমাণুগুলো রয়েছে তার নিউক্লিয়াসকেও কেন্দ্র করে ঘুরে, তাহলে ওই ইলেকট্রনগুলো হচ্ছে তোমার বন্ধন জোড় ইলেকট্রন। আর যে সকল ইলেকট্রন কেবল কেন্দ্রীয় পরমাণু নিউক্লিয়াসকে আবর্তন করছে তাদেরকে বলা হয়ে থাকে মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে p-CL5। তাহলে ফসফরাসে সর্বশেষ কক্ষপথে মূলত আমরা জানি যে ফসফরাস হচ্ছে তোমার নানিকুল আসলাম সাব্বির, তাহলে ফসফরাস হচ্ছে তোমার 15। তাহলে ফসফরাস যেহেতু 15, তাহলে তার তৃতীয় নম্বর কক্ষপথে তোমার অবশ্যই 5টি ইলেকট্রন থাকবে, 1টি 2টি 3টি 4টি 5টি। কিন্তু ভাইয়া ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে ফসফরাস 15, তাহলে আলটিমেটলি এখানে হবে নিয়নের ইলেকট্রন বিন্যাস, নিয়নের ইলেকট্রন বিন্যাস, তারপর হচ্ছে তোমার কত 10, হ্যাঁ নিয়নের এখানে মতো নিয়নের ইলেকট্রন বিন্যাস, তাহলে হবে 3s1 3p 10 11 11, তাহলে আলটিমেটলি এখানে হবে কত 15, তো তাহলে আলটিমেটলি 10 10 12 12, তাহলে আলটিমেটলি এখানে হবে কত 15, তাহলে এখানে হবে কত 3টি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ভাই সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3য় নম্বর শক্তি স্তর, তাহলে এখানে রয়েছে ভাই কয়টি 5টি ইলেকট্রন, কিন্তু এখানের মধ্যে এই 2টা ইলেকট্রন এখানে জোড়া আকারে থাকবে, তাই বলে 3টা তার মুক্ত জোড় হবে, একটা হচ্ছে এখানে মুক্ত যুগ্ম ইলেকট্রন রয়েছে মানে বিজোড় ইলেকট্রন, একটা এখানে একটা এখানে। কিন্তু দেখো তো ভাই এখানে কি দিয়েছে p-CL5, কিন্তু আমরা জানি যে তার কি 3d অরবিটালটা শূন্য, তাই বলে সে যখন উত্তেজিত অবস্থায় যাবে তখন সে 3s হতে তার ইলেকট্রন জাম্প করে, তাহলে তার ইলেকট্রনটিকে জাম্প করে ভাইয়া কোথায় চলে আসবে, ডি অরবিটালে চলে আসবে, তখন তার সর্বশেষ কক্ষপথে আমরা 5টি অযুগ্ম ইলেকট্রন পাবো। তাহলে ক্লোরিন পরমাণু তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে একটি ইলেকট্রন শেয়ার করে, তাহলে আলটিমেটলি তার এখানের মধ্যে থাকবে 1টি 2টি 3টি 4টি 5টি, 1টা 2টা 3টা 4টা 5টা, ওকে, তাহলে তার 5টা, তাহলে আলটিমেটলি এখানে কি বলেছে বন্ধন জোড় ইলেকট্রন, তাহলে 5 জোড়া, তাহলে আলটিমেটলি কয়টি বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে, তাহলে আলটিমেটলি 10টি, 5 জোড়া রয়েছে কিন্তু 10টি বন্ধন ইলেকট্রন রয়েছে, 10টি ইলেকট্রন রয়েছে যারা বন্ধনে অংশগ্রহণ করেছে, আর তাদের সংখ্যাটা হচ্ছে কি ভাই 5 জোড়া, যেহেতু এখানে জোড় বলেছে তাই বলে অ্যান্সার হবে এ 5। তাহলে সালফার ডাই অক্সাইডে অ্যাসের সুপ্ত যোজনী কোনটি? সালফার ডাই অক্সাইড SO2, তাহলে অক্সিজেনের যোজনী, এখানে অক্সিজেনের একটা অক্সিজেন পরমাণুর যোজনী হচ্ছে 2 করে, তাহলে একটি অক্সিজেনের যোজনী হচ্ছে 2 করে, তাহলে 2টা অক্সিজেনের জন্য যোজনী লাগবে তোমার 4, তাহলে সালফারের এখানে যোজনী হচ্ছে 4, কিন্তু আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, তাহলে সুপ্ত যোজনী 6 - 4 = 2। কোনটি পানিতে দ্রবণীয়? সাধারণ লবণ, সরিষার তেল, ন্যাপথালিন, কেরোসিন। না ভাই কেরোসিন সমযোজী যৌগ, ন্যাপথালিন হচ্ছে আমরা পড়বো, ন্যাপথালিন হচ্ছে তোমার হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন উপজাত মানে জৈব যৌগ, তাহলে ন্যাপথালিন হচ্ছে এক প্রকার সমযোজী যৌগ, সরিষার তেল হচ্ছে তোমার সমযোজী যৌগ, কিন্তু সাধারণ লবণ মানে আমি যদি সাধারণ লবণের ক্ষেত্রে আমরা NaCl কনসিডার করতে পারি, হ্যাঁ, তাহলে আলটিমেটলি এটা আয়নিক যৌগ, আয়নিক যৌগ হচ্ছে কি পানিতে দ্রবণীয়। আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? অবশ্যই এটা হবে আর্গন। সো আমরা এখানের মধ্যে দেখতে যাচ্ছি কিছু উদ্দীপক সম্পর্কিত প্রশ্ন, এখান থেকে মূলত এগুলোই মূলত অধ্যায় থেকে একটু বেশি করে থাকে স্যাররা। সো একটু চলো দেখে নি। এখানে ABCEFGM প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। এ এবং এম এর মধ্যে কোন ধরনের বন্ধন গঠিত হবে? এ এবং এম, লিথিয়ামের পর আসে কি ভাই সোডিয়াম, লিথিয়ামের পর আসে সোডিয়াম, তাহলে আলটিমেটলি আর্গন, আর্গন হচ্ছে 18, তাহলে 18 আগে কি আসে ভাইয়া 17, 17 হচ্ছে ক্লোরিন, তাহলে আলটিমেটলি সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে কি গঠিত হয়? সোডিয়াম প্লাস Cl মাইনাস কি ভাইয়া NaCl, তাহলে আয়নিক যৌগ। সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়, তারপর ক্লোরিন তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়, এবং তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটার কারণে পরস্পর সাথে যুক্ত হয়ে NaCl আয়নিক যৌগ গঠন করে।
আর NaCl আয়নিক যৌগ ভাইয়া কেন ভাইয়া পানিতে দ্রবণীয়, বিকজ এটা Na প্লাস, এটা Cl মাইনাস। সো NaCl কেন পানিতে দ্রবণীয়, বিকজ এটার যে পজিটিভ অংশটা রয়েছে, ধনাত্মক অংশ আয়নিক যৌগের সোডিয়াম প্লাস, এবং এখানে রয়েছে কি ভাই ঋণাত্মক অংশ ক্লোরাইড আয়ন। আর পানিও এক রকম সমযোজী যৌগ, যেখানের মধ্যে তোমার পানির আংশিক ধনাত্মক প্রান্ত এবং আংশিক ঋণাত্মক প্রান্ত রয়েছে। সো এটা জানি কি 2 ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস। তাহলে এই পানির অণুর যে নেগেটিভ অংশ রয়েছে সেটি সোডিয়াম মানে পজিটিভ অংশকে আকর্ষণ করবে, আর পানির যে ধনাত্মক আয়নগুলো রয়েছে, ধনাত্মক প্রান্তগুলো রয়েছে সেটি তোমার ক্লোরিনকে আকর্ষণ করবে, যে কারণে তোমার NaCl হচ্ছে কি ভাই পানিতে দ্রবণীয়। নিম্নের তথ্যের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। তাহলে নিম্নের যদি দেখি তাহলে Bm, তাহলে M আমরা জেনেছি Cl, এবার হচ্ছে বি এর পালা। এটা হচ্ছে তোমার সোডিয়াম পর হচ্ছে ম্যাগনেসিয়াম পর্যায়ের ক্ষেত্রে আমি গ্রুপে লিখে ফেলেছি। তাহলে গঠিত যৌগের সংকেত কোনটি? তাহলে Mg2 প্লাস Cl মাইনাস, ধরো দুইটা হবে, সে দুইটা ক্লোরিনকে ধরতে পারবে, তাহলে হবে MgCl2, তাহলে এটা হচ্ছে Bm2। একটা জিনিস আমাদের একটু আমরা একটা জিনিস একটু আগে দেখিনি, সেটা হচ্ছে পোলার সমযোজী যৌগ। তাহলে এখানের মধ্যে আমরা তো সমযোজী যৌগগুলো পড়েছি, ঠিক আছে? সমযোজী যৌগগুলো তো মূলত কোনো প্রকার ধনাত্মক প্রান্ত বা ঋণাত্মক প্রান্তের সৃষ্টি নেই, কিন্তু যদি কোনো কারণে যে তোমার মনে করো সমযোজী যৌগে যে ভিন্ন মৌলের অর্থাৎ পরমাণু যুক্ত হয়, তাদের তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য যদি 0.4 থেকে বড় হয়, 0.4 থেকে বড় হয়ে যায়, তখন হচ্ছে কি ওদের যে সমযোজিত বন্ধন যুগল ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি ভাই অধিক তড়িৎ ঋণাত্মক যে মৌলের পরমাণু রয়েছে সেদিকে চলে যায়। তাহলে মৌলের মধ্যে তাহলে সমযোজী যৌগের মধ্যে আংশিক ধনাত্মক প্রান্ত এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, এবং ওই সকল সমযোজী যৌগ কি বলা হয়ে থাকে ভাই পোলার সমযোজী যৌগ। যেমন হচ্ছে তোমার H2O এর ক্ষেত্রে ও এর তড়িৎ ঋণাত্মকতা ভাইয়া 3.5 এবং সেই সাথে হাইড্রোজেনেরটা হচ্ছে তোমার 2.5, তাহলে পার্থক্যটা 0.4 থেকে বড়, তাই বলে এখানের মধ্যে H2 হচ্ছে কি ভাই পোলার সমযোজী যৌগ। অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেনের যে বন্ধন ইলেকট্রন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি ভাই তোমার অক্সিজেনের দিকে কিছুটা চলে যায়, বিকজ অক্সিজেনের তোমার তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে সে বন্ধন ইলেকট্রনগুলোকে নিজের দিকে বেশি আকর্ষণ করবে। ভালো, আশা করি তোমরা জিনিসটা একটু বুঝতে পেরেছো। সেই সাথে রয়েছে তোমার পোলার সমযোজী যৌগের মধ্যে হচ্ছে যে H2 রয়েছে, তারপর তোমার BF3 রয়েছে, সরি BF3 নয়, SO2 রয়েছে। শেষে আমরা আরো কিছু পরমাণু যৌগের উদাহরণ সামনে দেখবো। তো চলো আমরা আবার MCQ সলভিং এ চলে যাই। তাহলে এখানে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে জি অম্লীয় অক্সাইড গঠন করে Cl17 হলে এখানে হবে তোমার কত 16 এর ক্ষেত্রে হবে হচ্ছে কে ভাইয়া সালফার। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার তারপরে সালফার অম্লীয় অক্সাইড গঠন করে। হ্যাঁ অবশ্যই সালফার অক্সাইড গঠন করে, বিকজ অধাতুর অক্সাইড সবসময় অম্লীয় হয়। তাহলে FM5 অষ্টক নিয়ম মেনে গঠিত হয়ে থাকে FM5, তাহলে আলটিমেটলি ফসফরাসে সর্বশেষ কক্ষ PCl5 এর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে থাকে তো 5 জোড়া আমরা দেখেছি, 5 জোড়া থাকে, তাই বলে এখানের মধ্যে মূলত 5 জোড়া থাকে, অর্থাৎ মানে 10টি ইলেকট্রন থাকে, যেটা কিনা অষ্টকের নিয়মের ব্যতিক্রম। তাহলে অষ্টক নিয়ম মেনে গঠিত না, এটা অষ্টক সম্প্রসারণ এখানে ঘটেছে। আবার হ্যাঁ যেহেতু এটা হবে না তাহলে 1 আর 3 হবে এখানে आंसर। C2H5X আচ্ছা এটা তো তোমাদের অর্গানিকের একটি কোয়েশ্চেন। C2H5X অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় ক্ষার যে বিক্রিয়া করে তখন এখানে হবে, এখান থেকে কি ভাই HX টা মাইনাস HX হবে। হ্যাঁ HX টা বের হয়ে চলে যাবে, একটা H এবং একটা X বের হয়ে যাবে, তাহলে C2H4 হবে, অর্থাৎ C2 এখানে যোগটা হচ্ছে এরকম। ওকে, উদ্দীপকে কোনটি উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটাঙ্ক বিশিষ্ট? এখানে মধ্যে বলেছে কোনটি উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটাঙ্ক বিশিষ্ট। এ হচ্ছে এটা সমযোজী যৌগ, তাহলে এটা হচ্ছে পানি স্ফুটাঙ্ক হচ্ছে ভাই আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের জানা। তবে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তাও কিনা সমযোজী যৌগ। কিন্তু আমরা যদি KX দেখি, এখানে X হচ্ছে একটা হ্যালোজেন, এটা কিনা আয়নিক যৌগ।
আর আমরা জানি আয়নিক যৌগ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অন্যান্য যৌগ অপেক্ষা বেশি হয়ে থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ, নাইট্রোজেনের একটির মধ্যে কতটি বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে? তাহলে আলটিমেটলি নাইট্রোজেন দুইটি, নাইট্রোজেন হচ্ছে নানির প্লাস সাব্বির, তাহলে আলটিমেটলি নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে আলটিমেটলি 7 হলে এখানে আমাদের দুইটা চেন থাকবে 5টি, এই দুটি, তিনটা, চারটা, 5টা। তাহলে আমরা নাইট্রোজেন প্লাস আরেকটা নাইট্রোজেন করি, তাহলে আলটিমেটলি আমার আসবে এন, এখানে একটা থাকবে, এখানে এটা থাকলো, তো এখানে তিনটা তিনটা তিনটা, এখানে আমাদের আসে তিনটা তিনটা তিনটা। তাহলে এখানে আমাদের কনসেপ্ট বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড়, কয়টি বন্ধন ইলেকট্রন বলে না, কয়টি বলছে ভাই? বন্ধন জোড় ইলেকট্রন বলে দিয়েছে, তাহলে আলটিমেটলি আনসার হবে 3টি। তারপরে SO2 এস এর সুপ্ত যোজনী কত, এটা হচ্ছে তোমরা দেখে নেবে, তাও আমি দেখাচ্ছি যে এস এর সুপ্ত যোজনী কত। তাহলে আলটিমেটলি 2 into 1 plus x plus 3 into -2 equals to 0, তাহলে 2 plus x minus 6 equals to 0, তাহলে আলটিমেটলি x equals to এখানে -4 x এখানে 4। এটা হচ্ছে যে দেখো ভাইয়া, সালফারের ক্ষেত্রে এখানে যে তার উপরে 4 সংখ্যা, 4 সংখ্যাটা কিন্তু কি ভাইয়া তার যোজন নির্দেশ করতেছে, তাহলে আলটিমেটলি সালফারের যোজন হচ্ছে 4, এখানে কিন্তু সর্বোচ্চ হচ্ছে 6, তাহলে 4 মাইনাস ইজ ইকুয়াল টু কত, তার এখানে 2 হবে, তাহলে আপনার সুপ্ত যোজনী হবে 2। তাহলে নিচে কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংখ্যা, তাহলে এটা হবে KMnO4, যেটা রং কিনা গোলাপি। নিচে কোনটিতে সঞ্চালনশীল ইলেকট্রন থাকে? অবশ্যই আয়োডিনে তো থাকে না, বিকজ আয়োডিন সমযোজী যৌগে কোনো সঞ্চালনশীল ইলেকট্রন থাকে না, মানে মুক্ত ইলেকট্রন থাকে না। ফসফরাস হবে না, বিকজ ফসফরাস থাকে তোমার P4 হিসেবে, সালফার থাকে তোমার S8 হিসেবে, তার আলটিমেটলি আয়োডিন থাকে I2 হিসেবে, আর গ্রাফাইট হচ্ছে একটা কার্বনের সংকেত, যেখানে হচ্ছে কার্বন কি, কার্বন একটা মুক্ত ইলেকট্রন থাকে, সো বলে এখানে গ্রাফাইট একটা সঞ্চালনশীল ইলেকট্রন থাকে। তাহলে একজন যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি? তাহলে অবশ্যই জ্যানন যেহেতু বলেছে, তাহলে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি? তাহলে অবশ্যই এখানে মধ্যে কত হবে ভাইয়া? হবে তোমার 8টি, বিকজ এখানে জানেন কি ভাই, নিষ্ক্রিয় গ্যাসে কি ভাই 8টি ইলেকট্রন থাকে, তাই বলে কি এরা সর্বশেষ কক্ষপথে 8টি করে থাকে বিদায় তারা কি স্থিতিশীল, তাই বলে 8টি। এই যে কোন মৌলের অণুটিতে দ্বিবন্ধন বিদ্যমান? আর না, এটা হচ্ছে তোমার ত্রিবন্ধন, বিকজ যেহেতু 3 জোড়া, আর অক্সিজেনের মধ্যে হচ্ছে অবশ্যই দ্বিবন্ধন, তাহলে আলটিমেটলি সি। তেমনি ক্যালসিয়াম ফসফেটের একটি অণুতে কতটি পরমাণু রয়েছে? ক্যালসিয়াম ফসফেটের একটি অণুতে, ক্যালসিয়াম ফসফেট, তাহলে ক্যালসিয়াম ফসফেট CH3CO4 2, তাহলে এখানের মধ্যে ক্যালসিয়াম এখানে 3টি, কয়টি পরমাণু? 3টি প্লাস 2টি প্লাস 8টি, তাহলে 5 আর এখানে 13, आंसर 13টি। ক্যালসিয়াম হচ্ছে 2 প্লাস আর ফসফেট হচ্ছে তোমার 3 মাইনাস, দুটোটার মিলে কি গঠন করেছে ভাই? ক্যালসিয়াম ফসফেট। কোন নিষ্ক্রিয় গ্যাসে N শেলে 8টি ইলেকট্রন বিদ্যমান? তাহলে আলটিমেটলি এখানে আমাদের প্রশ্ন বলতে চাইছে 8টি ইলেকট্রন বিদ্যমান, কোন নিষ্ক্রিয় গ্যাসে N শেলে 8টি ইলেকট্রন বিদ্যমান? তাহলে আলটিমেটলি এর মধ্যে তো ক্রিপ্টন আর্গন, তাহলে আলটিমেটলি KLMN, তাহলে আলটিমেটলি এখানে হচ্ছে কত? 1 2 3 4, তাহলে আলটিমেটলি এখানের মধ্যে কিছু তোমার 4 নম্বর কক্ষপথে যেতে হচ্ছে চতুর্থ পর্যায়ে। আমরা জানি আর্গন হচ্ছে কি তোমার তৃতীয় পর্যায়, ক্রিপ্টন হচ্ছে কি ভাই তোমার 4th পর্যায়, আর যদি সর্বশেষ কক্ষপথ তোমার 8টি ইলেকট্রন বিদ্যমান থাকতে হয়, তাই বলে এখানে আমাকে 4th পর্যায়ে এটাতে যেতে হবে, তাই বলে এর आंसर হচ্ছে কি ভাই? ক্রিপ্টন। ম্যাগনেসিয়াম ফসফেট পরমাণু সংখ্যা, ম্যাগনেসিয়াম ফসফেটে পরমাণু সংখ্যা কত আছে? এটা তোমাদের ইয়াতে দেখিয়েছে যে mg, এটা आंसर হবে 13, বিকজ আমরা কত সলভ করেছি। কার্বন মনোক্সাইড, কার্বনের সক্রিয় যোজনী কত? কার্বন মনোক্সাইড হচ্ছে CO সংখ্যাটি, তাহলে আলটিমেটলি অক্সিজেন যোজনী হচ্ছে 2, কার্বনের এখানে যোজনীয় হচ্ছে 2, তাই কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে তোমার 4, তাহলে 4 - 2 = 2। তাহলে ভাইয়া দেখো, কার্বন মনোক্সাইড হচ্ছে কি অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কার্বনের যোজনী হচ্ছে 2, কিন্তু কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে কিন্তু কি ভাইয়া 4, আর সুপ্ত যোজনী হচ্ছে কি সরি আচ্ছা সুপ্ত যোজনী, এখানে সক্রিয় যোজনী বলছে, তাহলে সক্রিয় যোজনী হচ্ছে কত ভাইয়া? 2, আর সুপ্ত যোজনী হচ্ছেও কি 2। তাহলে একটা জিনিস আমরা বুঝছি, কার্বন মনোক্সাইডে সুপ্ত যোজনী ও সক্রিয় যোজনী এর মান একই। আসলে তোমার এটা কিন্তু এমসিকিউ হিসেবে আসতে পারে, তাহলে আলটিমেটলি আনসার হবে বি।
তারপর আসছে ধনাত্মক যৌগমূলক কোনটি? ফসফোনিয়াম। এই নিয়ম আমরা নামকরণের মধ্যে জানতে পারবো যে নিয়ম যে রয়েছে, যেমন অ্যামোনিয়াম NH4+, ঠিক তেমনি ফসফোনিয়ামে রয়েছে PH4+, তার মানে কি ফসফোনিয়াম। বিকজ কার্বনের হচ্ছে CO3 2-, ফসফেট হচ্ছে এটা PO4 3-, কার্বন হচ্ছে CO3 2-, তারপর নাইট্রেট হচ্ছে NO3-। তাহলে একমাত্র ফসফোনিয়াম হচ্ছে কি তোমার ধনাত্মক। তারপর কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে নিচে কোনটি? কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করা ব্যয় অবসর পরিসীমা, বিকজ এটা হচ্ছে ধাতু। ধাতু একমাত্র কি কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো চলো এখানের মধ্যে আমরা প্রথম ধাতু বা বন্ধন সম্পর্কে একটু কিছু কনসেপ্ট করে নিই, যদিও এটা আমাদের সিলেবাসে নেই। এবার একটা ধাতব পরমাণু আমি এভাবে লিখলাম, এখানের মধ্যে রয়েছে তার ইলেকট্রনগুলো। এভাবে সে যখন ইলেকট্রনগুলো ধাতব পরমাণু ক্ষেত্রে হয় কি ভাই, ধাতব পরমাণুগুলো তোমার ইলেকট্রন তার সর্বশেষ কক্ষপথে 1 2 3 এই সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে তোমার ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং তার যে ইলেকট্রনগুলো রয়েছে এর মধ্যে ধাতব পরমাণুর মধ্যকার যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এখানে হচ্ছে তোমার কি তোমার সঞ্চালনশীল হতে থাকে, মানে চলাচল করতে থাকে, যেন মনে হয় একটি ইলেকট্রনের সাগরে ধাতব পরমাণুগুলো রয়েছে, এবং ইলেকট্রনগুলোকে সঞ্চালনশীল ইলেকট্রন বলা হয়ে থাকে। তো মূলত সঞ্চালনশীল ইলেকট্রনগুলোর কারণে মূলত এরা কি হয়ে থাকে ভাই, তোমার বিদ্যুৎ পরিবাহী হয়ে থাকে, তাপ সুপরিবাহী হয়ে থাকে এটসেট্রা। তারপর তাদের ধাতুর নমনীয়তা, এগুলো তারপর ঘাত সহনশীলতা, এই সব কিছু হচ্ছে কি তোমার সঞ্চালনশীল ইলেকট্রনের কারণে। তো সঞ্চালনশীল ইলেকট্রনের ক্ষেত্রে কি হয় জানো ভাই, ধাতুর যদি তুমি একটা প্রান্তকে ব্যাটারি ধনাত্মক প্রান্ত এবং অপর প্রান্তকে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করো, তাহলে ইলেকট্রনগুলো তোমার ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্ত দিকে ধাবিত হতে থাকে, ফলে বিদ্যুৎ কঠিন অবস্থায় কি ভাই ধাতব পরমাণুগুলো বিদ্যুৎ পরিবহন করে থাকে। ঠিক তেমনি যদি কোনো একটা ধাতব স্কেলকে তুমি যদি চুলার সামনে দিয়ে ধরো বা জ্বলন্ত আগুনের সামনে ধরো, তাহলে তার এক প্রান্ত যখন গরম হবে ঠিক তেমনি দেখো অপর প্রান্ত কি ভাই তখন গরম হতে যাচ্ছে, বিকজ তখন ওখানে থাকা ইলেকট্রনগুলো উত্তপ্ত হচ্ছে এবং এখানে তার তাপমাত্রা কম বা তাপ কম, তাই বলে উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে ফ্ল্যাকচুয়েট করছে, যে কারণে কি তাপের পরিবহন ঘটছে। সো এখানে ধাতব পরমাণু সম্পর্কে এই আইডিয়াটা হয়তো তোমাদের কাজে লাগবে। আর যে হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রন কত, বা এটা হচ্ছে 60টি আমরা দেখেছি পর্যায় সারণীতে। কোন মৌল, কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত? ক্যালসিয়াম ফসফেটের সংকেত Ca3PO4 2। কোন যৌগের বন্ধন গঠন অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়মে অধিক কার্যকর? কোন যৌগে বন্ধন গঠন অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়ম অধিক কার্যকর? তাহলে এখানে মধ্যে দেখি ভাই NH3 এর ক্ষেত্রে হচ্ছে, দেখি ভাই কি হচ্ছে, বিকজ NH3 ক্ষেত্রে N এর তো 8টা হচ্ছে, কিন্তু তোমার যে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন সর্বশেষ কক্ষপথে কি হচ্ছে ভাই 2টি করে ইলেকট্রন হচ্ছে, যা কিনা হচ্ছে তোমার দ্বিতীয় নিয়মের অন্তর্ভুক্ত। তাই বলে এটার অ্যান্সার হচ্ছে তোমার না, কোন জায়গায় অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়মে অধিক কার্যকর, 2 এর নিয়ম অধিক কার্যকর, কিন্তু এটা সেটা অ্যান্সার এটা হবে না আসলে। হ্যাঁ, যেহেতু এখানের মধ্যে হচ্ছে কি হচ্ছে ভাই নাইট্রোজেনে সর্বোচ্চ তোমার সর্বোচ্চ কক্ষপথে 8টা ইলেকট্রন হচ্ছে, কিন্তু HCl এর ক্ষেত্রে দেখি HCl এর ক্ষেত্রে ঠিক তেমনি এখানেও 8টা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ কক্ষপথে, ঠিক তেমনি এখানে সর্বশেষ কক্ষপথে 8টা হচ্ছে, কিন্তু ভাইয়া এক্সেপশন হচ্ছে LCl3 হচ্ছে ভাই কি ভাই এক্সেপশন। দেখি এল এর সর্বশেষ কক্ষপথ হচ্ছে কি ভাই তোমার 3টে ইলেকট্রন রয়েছে, ঠিক তেমনি যখন 3টে করে আসছে তখন হচ্ছে কি তোমার 6টা ইলেকট্রন হচ্ছে। তো আলটিমেটলি এটা হচ্ছে আনসার হচ্ছে বি। তারপর ফসফেট মূলকের যোজনী কত? ফসফেট কার্যকরী মূলকের হচ্ছে কি 4 সংখ্যাটা হচ্ছে কি ভাইয়া তাদের যোজনী, তাহলে আলটিমেটলি কি তার যোজনী হচ্ছে 3। কোন মৌল, কোনটি দ্বি পরমাণু কোন গঠন করে? দ্বি পরমাণু কোন গঠন করে, তার আলটিমেটলি ওজন হচ্ছে তোমার 3। নিঃস্ব গ্যাসগুলো তো পরস্পর একটা আলাদা পরমাণু হিসেবে থাকে, তার যে বেরিলিয়াম বি এটা ধাতু পরমাণু ধাতু আয়ন হিসেবে থাকে, আলটিমেটলি এখানে ফ্লোরিন হচ্ছে কি তোমার F2 হিসেবে থাকে, তাহলে আলটিমেটলি এটা आंसर হচ্ছে এ। তাহলে কোনটি বোরন নাইট্রাইটের সঠিক সংকেত? বোরন নাইট্রাইট, তাহলে আলটিমেটলি এটার आंसर হচ্ছে যে বোরন নাইট্রাইড। এখানে দেখো ভাই নাইট্রেট বলে না, নাইট্রেট বলে না, বলছি কি ভাই নাইট্রাইড, ঠিক আছে। তাহলে আলটিমেটলি বোরনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3টি, তাহলে আলটিমেটলি নাইট্রোজেন দিবে তোমার একটা, নাইট্রোজেন দিবে তোমার 3টি। নাইট্রাইড মানে হচ্ছে একটা নাইট্রোজেন পরমাণুকে আমি ধরে নিব, আর নাইট্রেটও বলে না, নাইট্রেট যেহেতু ক্রস, তাহলে আলটিমেটলি आंसर হবে তোমার ডি। FeC, ঠিক আছে, Fe সুপ্ত যোজনী কত ভাইয়া? 1, এটা আমরা উদাহরণ দেখিয়েছি। সরি সুপ্ত যোজনী হবে 0, বিকজ এখানের মধ্যে তোমার F এর যোজনী হচ্ছে 3 আর সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, তাহলে 3 - 3 = হবে তোমার 0, তাহলে এটা आंसर হবে ডি। সরি, তুতের একটি অণুতে কয়টি পরমাণু থাকে? তুতের সংখ্যা যদি আমি লিখি কপার সালফেট .10H2O,
তাহলে আলটিমেটলি কয়টি পরমাণু বলছে? একটা একটা কপার, একটা সালফেট, একটা সালফার, 4টা অক্সিজেন প্লাস 20টা হাইড্রোজেন প্লাস 20টা অক্সিজেন, 10টা অক্সিজেন, 10টা, তাহলে 4 1 6 6 প্লাস 30, তাহলে আলটিমেটলি কত হবে? 36। তুতের একটি অণুতে কয়টি পরমাণু থাকে? এটা তো, এটা অ্যান্সার এখানে আসলে হয়তো কোনো একটা প্রিন্টিং মিস্টেক আসেনি। কিন্তু কয়টি পরমাণু থাকে বলছে, হ্যাঁ, কিন্তু একটা জিনিস দেখো, এটা আমরা তাহলে ঠিক আছে, এটা এভাবে আমরা কনসিডার করবো না, আমরা হচ্ছে যে এভাবে কনসিডার করি যে 5 না, তাহলে আলটিমেটলি এখানে আমাদের একটা, তাহলে 4 1 6 না, এটার আসলে অ্যান্সার এখানে নেই, না, প্রিন্টিং মিস্টেক। ওজন অনুসংখ্যা না আছে, ওজন অনুসংখ্যা না আছে কোনটি? ওজন অনুসংখ্যা হচ্ছে O3 O3। তেমনি নিচের কোন যৌগটিতে অ্যানায়ন ও ক্যাটায়নে ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান থাকে? অ্যানায়ন এবং ক্যাটায়ন ইলেকট্রন সংখ্যা মানে আইসো ইলেকট্রনিক বলছে। আচ্ছা দেখি আমরা যে হ্যাঁ এখানের মধ্যে মূলত আমরা অ্যান্সারটা পেয়ে গেছি দেখা মাত্র, বিকজ তোমার ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস, এখানে ইলেকট্রন থাকে মূলত তোমার 18টি, সালফার হচ্ছে কত 2 মাইনাস, তাহলে এখানে থাকে কত 18টি, সালফার হচ্ছে 16, এ হচ্ছে 20, তাই বলে অ্যান্সার হচ্ছে বি। অ্যাসিটেট মূলকের অ্যাসিটেট মূলকে যোজনী কত? অ্যাসিটেট মূলক হচ্ছে তোমার CH3, আমরা অর্গানিকে পড়বো C মাইনাস, তাহলে আলটিমেটলি অ্যাসিটেট মূলকের সংখ্যা যোজনী যদি বলে তাহলে আলটিমেটলি হবে 1, যেটা এটা -1। এখানে মধ্যে মূলক যেহেতু বলছে 4 সংখ্যাটাই কি ভাই যোজনী সংখ্যা, কোন মূল দুটি যোজনী একই হবে? কোন মূল? হ্যাঁ এখানের মধ্যে হচ্ছে দেখো আমরা জানি কি ভাই জিঙ্ক 2 প্লাস এবং ক্যালসিয়াম 2 প্লাস, তাহলে আলটিমেটলি তার যোজনী হচ্ছে কত 2 হবে, জিঙ্কের যোজনী হবে 2, এটা 3 প্লাস, এটা 2 প্লাস বা 1 প্লাস হতে পারে, তাহলে আলটিমেটলি সিলিকন আর ইয়া তো হবে না, তারপরে এখানে মধ্যে এটা অধাতব, আলটিমেটলি 3 আর এখানের মধ্যে এটা কত 1, আলটিমেটলি আমাদের आंसर হচ্ছে 1। আর কি কোন এমসিকিউ বাদ পড়েছে যে এখানের মধ্যে তাহলে আলটিমেটলি এখানের মধ্যে আচ্ছা একটা জিনিস দেখি আমি, আর তো কোনো কিছু বাকি নেই মনে হয়, যে কপার সালফেট দেখি, তুতের টামটা দেখি, আচ্ছা 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 সরি সরি, তুতের সালফেটের না, কপার সালফেটের সংখ্যা হচ্ছে SO4.5H2O, তাহলে দেখি সরি সরি, এটা এখানে একটা সংখ্যাটা ভুল চলে আসছে, কপার সালফেটের ক্ষেত্রে হচ্ছে তোমার এখানে একটা প্লাস সালফেট একটা প্লাস 4টা 10টি, 5 দুগুণে 10, তাহলে আলটিমেটলি এখানে হচ্ছে কত 5টি, 6 6 হয়, 6 5 9 হয়, 4, এখানে মধ্যে 1, তাহলে আলটিমেটলি কত H2O, তাহলে আলটিমেটলি কিন্তু 5 5 and 10, তাহলে 4 2 6 6, আর এখানের মধ্যে হচ্ছে কত ভাইয়া 4 2 6 6 আছে কত 16, 16 আর 5 হয় 21, হ্যাঁ ঠিক আছে आंसर। আচ্ছা ঠিক আছে এখানে आंसर আসছে, ও সরি এখানের মধ্যে আমি বলে 10 দিয়ে দিয়েছি, এটা আসলে কপার সালফেট সংখ্যা হচ্ছে 5, ঠিক আছে। সো আমাদের এখানে এমসি, আচ্ছা ঠিক আছে ভাই, এখানের মধ্যে মূলত আমাদের এমসিকিউটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমরা একটু সিকিউ দিকে চলে যাব। তো সিকিউর দিকে চলে যাই, হ্যাঁ সিকিউর দিকে যদি রয়েছে নিচে চিত্রটা লক্ষ্য করে, আচ্ছা দেখি এখানের মধ্যে DCl2 যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রাম এঁকে ব্যাখ্যা করো। তো DC2, তাহলে আলটিমেটলি ডি হচ্ছে তোমার ক্যালসিয়াম, ঠিক আছে, আর তোমার হচ্ছে সি হচ্ছে তোমার 17, তাহলে এটা হচ্ছে ক্লোরিন, তাহলে আলটিমেটলি তোমার এখানের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম যে 20, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে Si2 প্লাসে চলে যাবে, এবং ক্লোরিন 17 যে রয়েছে সে মূলত দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এবং দুইটা Cl - গঠন হবে, এবং তোমরা এখানে কি ভাই ওর ডায়াগ্রামটা এঁকে নিবে, এখানে একটা ক্লোরিন পরমাণু বসবে, এখানে কক্ষপথগুলো তোমরা এঁকে নিবে, এখানে ক্যালসিয়াম 2 প্লাসটা বসবে, এখানে এখানে কক্ষপথগুলো লাগবে 18টি ইলেকট্রনের কক্ষপথ যা রয়েছে এগুলো, তেমনি এখানের মধ্যে কি রয়েছে ভাই Cl- রয়েছে, Cl এখানের মধ্যে হচ্ছে কি ভাই সিল মাইনাস, তাহলে আলটিমেটলি এটা সেটা ডায়াগ্রাম বলবে কি ক্যালসিয়াম হচ্ছে তোমার একটা ধাতব পরমাণু, ক্যালসিয়াম তার সর্বশেষ কক্ষপথে যে দুইটি ইলেকট্রন রয়েছে তাতে একবারে ক্যালসিয়াম আয়নে পরিণত হয়, ঠিক তেমনি দুইটা ক্লোরিন পরমাণু ক্যালসিয়ামের ত্যাগকৃত দুইটি ইলেকট্রন প্রত্যেকে একটি করে গ্রহণ করে দুইটি করে ক্লোরাইড আয়ন গঠন করে, এবং ওই উক্ত ক্লোরাইড আয়ন দ্বয় এবং ক্যালসিয়ামের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ কাজ করে, এবং তারা পরস্পর সাথে যুক্ত হয় কি ভাই আয়নিক বন্ধন গঠন করে, এবং তোমরা ডায়াগ্রামটা এঁকে দিবে। তাহলে আলটিমেটলি এটার যে গ্রেন বিক্রিয়া সেটি হয় তোমার Ca+2Cl, হয় তোমার Ca2 প্লাস 2Cl মাইনাস, তাহলে হবে আমরা এটাকে লিখতে পারি CaCl2, তাহলে বুঝে গেল। তারপরে এবার হচ্ছে আমরা ঘ নম্বর কোশ্চেন আসি, Ba4 এবং Bc2 যৌগদ্বয়ের একটি গণনাঙ্ক কম হলেও অপরটির বেশি ব্যাখ্যা করো। দেখি ভাই কি বলছে Ba4, আচ্ছা Ba4, বি হচ্ছে কার্বন,
এটা হচ্ছে এইচ, তাহলে আলটিমেটলি BF4 হচ্ছে CH4, তারপর হচ্ছে এটা হচ্ছে CaCl2। তাহলে এখানের মধ্যে CaCl2 কি বলছে, একটি গণনাঙ্ক কম হলেও অপরটি বেশি কেন? যে এখানের মধ্যে হচ্ছে কি ভাই, আয়নিক যৌগগুলো পরস্পরের সাথে খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং স্থির প্রতি আকর্ষণ বলটা হচ্ছে তোমাকে ভাঙতে গেলে বা এটাকে পরস্পর থেকে দূরে সরিয়ে নিতে গেলে বা এদের অভ্যন্তরীণ অবস্থা পরিবর্তন করতে গেলে প্রচুর তাপশক্তির প্রয়োজন হয়। আর কিন্তু CH4 অর্থাৎ এটা হচ্ছে সমযোজী যৌগ, সমযোজী যৌগের ক্ষেত্রে সমযোজী অণুগুলো পরস্পরের সাথে ভ্যান্ডার ওয়ালস নামক দুর্বল বন্ধন, দুর্বল আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে এবং এই দুর্বল আকর্ষণ বলটি ভাঙ্গা তোমার আয়নিক বন্ধন ভাঙ্গার থেকেও কম শক্তির প্রয়োজন হয়। তাহলে আলটিমেটলি তোমার CaCl2 গলনাঙ্ক বেশি হলো, তোমার CH4 এর গলনাঙ্ক কম। সো আশা করি তোমরা এটা বুঝছো। পরবর্তী সিকিউটা দেখে নি। 9 ও 19 এবং 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। আচ্ছা, তাহলে আলটিমেটলি তোমার ক্যালসিয়াম এবং ফ্লোরিনের কথা বলছি এখানে। তারপর COSO4 এবং NH3। আচ্ছা, গ নম্বর 1 নং এর মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতি কিভাবে ব্যাখ্যা করো? অবশ্যই আমরা গত ইয়াতে দেখেছি, এটা হবে কত, CaF2। এটা হবে আয়নিক, তোমার সাথে তোমরা এটা বুঝতে পেরেছো। এবং 2 এর উভয় যৌগ পানিতে দ্রবীভূত হবে কিনা ব্যাখ্যা করো। উভয় যৌগ যে CuSO4 এবং NH3। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস দেখি আমরা যে CuSO4, ঠিক আছে, যে CuSO4 এর ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে তোমার Cu2+, আর এটা হচ্ছে SO4 2-। তাহলে আলটিমেটলি এখানের মধ্যে পানির যে ঋণাত্মক অংশটা এটা হচ্ছে আয়নিক যৌগ। CuSO4 হচ্ছে একটা আয়নিক যৌগ। তাহলে আলটিমেটলি Cu যে পজিটিভ অংশটা অর্থাৎ Cu2+ কে, কপার আয়নটাকে হাইড্রোজেন তোমার পানির ঋণাত্মক প্রান্ত আকর্ষণ করবে এবং সালফারকে পানির ধনাত্মক প্রান্ত আকর্ষণ করবে। ডেল্টা পজিটিভ ডেল্টা 2-, তাহলে আলটিমেটলি তারা কি ভাইয়া পানিতে দ্রবীভূত হবে। এখন ভাইয়া আমরা যদি বলি NH3 এর ক্ষেত্রে, NH3 এর ক্ষেত্রে ভাইয়া যদি আমরা একটু দৃষ্টিপাত করি তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে এটা একটা অধাতব পরমাণু, এটা একটা অধাতব পরমাণু। মূলত তোমার নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে তোমার 3টা হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তোমার কি হয়েছে ভাইয়া, NH3 অণুটা গঠন করা হয়েছে। তাহলে আলটিমেটলি NH3 হচ্ছে কি ভাই, সমযোজী যৌগ, সমযোজী। কিন্তু NH3 এর ক্ষেত্রে তোমার N এর তড়িৎ ঋণাত্মকতা H অপেক্ষা বেশি, বিকজ N এর তড়িৎ ঋণাত্মকতা মান হচ্ছে 3 আর H এর হচ্ছে 2.5, 2.5 বা 2.1 হতে পারে, হোয়াট এভার ইট উইল বি। বাট এটা তোমার যে তাদের মধ্যে পার্থক্যটা এটা কিন্তু গ্রেটার দেন 0.4 আসছে, তাই বলে এটা পোলার সমযোজী যৌগ। আর পোলার সমযোজী যৌগের ক্ষেত্রে তাহলে আলটিমেটলি এখানের মধ্যে একটা ডেল্টা পজিটিভ হবে এবং এখানে ডেল্টা নেগেটিভ আয়ন, মানে এখানে ডেল্টা নেগেটিভ হবে এবং ডেল্টা পজিটিভ হবে। হাইড্রোজেনের অর্থাৎ ধনাত্মক প্রান্ত সৃষ্টি হবে, ধনাত্মক প্রান্ত সৃষ্টি হবে এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে, তাই বলে এটাও কি ভাই পানিতে দ্রবীভূত হবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তারপর আসি আরেকটা সিকিউতে, MnR আয়নিক অণুশক্তি ক্রম ব্যাখ্যা করো। আচ্ছা, M হচ্ছে তোমার সোডিয়াম, তারপর Mn, N এর ক্ষেত্রে N হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে তোমার পটাশিয়াম, তারপর যে আর এর ক্ষেত্রে হচ্ছে তোমার এখানের মধ্যে লিথিয়াম, লিথিয়ামের এখানের মধ্যে হচ্ছে কি, এটা হচ্ছে বোরনের একটা গ্রুপ। তারপরে হ্যালোজেনের, অবশ্যই এটা কি হ্যালোজেনের। তাহলে আলটিমেটলি বোরনের, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পর্যায়ে। এখানে আমার ফ্লোরিন থাকবে, তাহলে আলটিমেটলি এখানে আমার ক্লোরিন থাকবে। তাহলে আলটিমেটলি আয়নিক শক্তি যদি আমি ক্রম বলি, অবশ্যই পটাশিয়াম বেশি হবে, তারপর N এর বেশি হবে, তারপর আয়নিক শক্তির ক্রম যদি বলতে চাই তাহলে অবশ্যই এখানে বেশি হবে কার ভাইয়া, যে তোমার Cl এর সবচেয়ে বেশি হবে, তারপর হচ্ছে তোমার N এর বেশি হবে, তারপর হচ্ছে তোমার পটাশিয়ামের বেশি হবে, তারপর Cl এর সবচেয়ে বেশি হবে, তারপর সোডিয়াম বেশি হবে, তারপর কি পটাশিয়ামের হবে। ঠিক আছে, বিকজ Cl হচ্ছে কি ভাই সর্ব ডানে অবস্থিত Cl। ঠিক আছে, তাহলে আলটিমেট পটাশিয়াম এখানে দুটোটা সোডিয়াম এবং ক্লোরিন থেকে কম হবে, বিকজ পটাশিয়াম শক্তির স্তর হচ্ছে ভাই 4টি, তাই বলে এটা পারমাণবিক আকার বড় সবচেয়ে, তাই বলে এটা আয়নিকরণ শক্তি সবচেয়ে কম হবে। আর ক্লোরিন এবং সোডিয়ামের ক্ষেত্রে ক্লোরিন যেহেতু পটাশিয়ামের ডান পাশে অবস্থিত, তাই ক্লোরিনের পারমাণবিক আকার তোমার সোডিয়ামের পারমাণবিক আকার থেকে তোমার ছোট, তাই বলে তোমার ক্লোরিনের আয়নিকরণ শক্তি অবশ্যই তোমাকে সোডিয়াম থেকে বেশি হবে। তাহলে এখানের মধ্যে C2 আচ্ছা CS2 2PCl2PCl3 উদ্দীপক আর মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে, আচ্ছা ব্যাখ্যা করতে বলছে। তার আলটিমেটলি আর হচ্ছে ভাই তোমার সালফার, সালফার ইলেকট্রোবিন্যাস আমরা জানি কি ভাইয়া, যে নিয়নের ইলেকট্রোবিন্যাস আমি এখানে দিয়ে দিলাম। তার আলটিমেটলি 3s2 3p4। ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে হচ্ছে কি ভাই 3dটা, তার হচ্ছে কি ভাই 0, 3dটা কি হচ্ছে ভাই, তার 3d হচ্ছে কি ভাই এখানে 0 হচ্ছে। কিন্তু এখানের মধ্যে আমরা যে সালফারের তোমার
উত্তেজিত অবস্থাতে নিয়ে চলে যায়, তাহলে আলটিমেট নিয়নের ইলেকট্রন সেখানে ঠিক থাকবে। তাহলে আলটিমেট 3s1, তারপর সেখানে 3p1, 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 এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এখানের মধ্যে 3d(x1), তাহলে 1 2 3 4 5 6, তাহলে একটা দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি, তাহলে আলটিমেটলি এখানে কত 6টা অযুগ্ম পাচ্ছি। ঠিক তেমনি এখানে আমাদের এটা সবচেয়ে উত্তেজিত, এখানে হচ্ছে কি ভাই এটা সবচেয়ে উত্তেজিত অবস্থা, কিন্তু আমরা যদি একটু কম উত্তেজিত অবস্থার ক্ষেত্রে নিয়ে যাই, তাহলে আলটিমেটলি এখানে মধ্যে কি হবে 3s1 এর যে ইলেকট্রনটা রয়েছে, 3p1 এর যে ইলেকট্রনটা রয়েছে সেটা কোথায় যাবে, dxy তে চলে যাবে। তাহলে আলটিমেটলি তার এখানে হবে ভাইয়া অযুগ্ম ইলেকট্রন রয়েছে তোমার চারটি dx1 এ চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি এখানে কত 6, এখানের মধ্যে কত বলেছি 4টি বলেছি, তাহলে আলটিমেটলি একটা, তাহলে আলটিমেটলি এখানে আরেকটা ইলেকট্রন দিয়ে দিই, তাহলে আলটিমেটলি তার অযুগ্ম যত রয়েছে, সরি একটু ভুল বলেছে, 3s1 এর দুইটাই ঠিক থাকবে, কিন্তু 3p যে 3p থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যাবে। এরপর যখন তার সর্বোচ্চ উত্তেজিত অবস্থা, ঠিক তেমনি 3s হতে আরেকটি ইলেকট্রন 3dy জেডে চলে যাবে। এখন এখানের মধ্যে px z yz গুলো হচ্ছে ভাইয়া তোমার উপশক্তি স্তরে কিছু অরবিটাল গুলো রয়েছে, এই অরবিটাল, এই বিষয় এই অরবিটাল সম্পর্কিত আলোচনা মূলত আমাদের নবম দশম শ্রেণীতে করা হয়নি। সো আপাতত একটু তোমরা বুঝো যে তোমার পি এর আন্ডারে 3টা অরবিটাল রয়েছে, ঠিক তেমনি ডি এর অরবিটালে তোমার ডি এর আন্ডারে তোমার 5টা অরবিটাল রয়েছে, তার মধ্যে 2টা যেহেতু 3D এর মধ্যে খালি রয়েছে, তার আলটিমেটলি তার যে প্রথমে পি উপশক্তির স্তর হতে একটি ইলেকট্রন ডিতে চলে যাবে, ঠিক তেমনি সর্বোচ্চ উত্তেজিত অবস্থা যখন এস হতে তার একটি ইলেকট্রন কিতে চলে যাবে, dxy তে চলে যাবে। তাই বলে সে 2 4 6 যোজনী সংখ্যা কি করতে পারবে, প্রদর্শন করতে পারবে। তাহলে আলটিমেটলি মৌল ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, তাহলে আলটিমেটলি এখানের মধ্যে হচ্ছে তোমার প্রোটন সংখ্যা হচ্ছে 6, এখানের মধ্যে হচ্ছে 18, তাহলে 35, এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 37, তাহলে আলটিমেটলি এখানে 23, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে তোমার 11, তাহলে আলটিমেটলি মূলত হচ্ছে তোমার কার্বন, এটা তোমার Cl, তাহলে আলটিমেটলি এখানের মধ্যে হচ্ছে তোমার কত সোডিয়াম। তারপর উদ্দীপকের মূল্যের দ্বারা গঠিত CCl4 এবং NaCl কোনটি পানিতে দ্রবণীয়, কোনটি পানিতে অদ্রবণীয়, অবশ্যই এটা আয়নিক যৌগ, তাই বলে এটা পানিতে দ্রবণীয়। আর এখন CCl4 এর ক্ষেত্রে এটা গঠনটা হচ্ছে এরকম চতুস্থলকীয়, তাই বলি এখানের মধ্যে হচ্ছে কি ভাইয়া এটা হচ্ছে সমযোজী যৌগ, বিশুদ্ধ, এটা কি হচ্ছে ভাই সমযোজী যৌগ। এখানের মধ্যে যেহেতু দেখো ক্লোরিন, কিন্তু এখান থেকে একটা ক্লোরিন এখানে ইলেকট্রন টানলো, আরেকটা ক্লোরিন এদিক থেকে ইলেকট্রন, আরেকটা ক্লোরিন এদিক থেকে ইলেকট্রন, আরেকটা ক্লোরিন বন্ধস্থ ইলেকট্রন লিখে টানতেছে, দিন শেষে দেখা যাবে কি রেজাল্টের এখানের মধ্যে কি জিরো, অর্থাৎ কেউ কারোর দিকে ইলেকট্রন গুলোকে বন্ধস্থ ইলেকট্রন গুলোকে নিজের দিকে নিয়ে যেতে পারছে না, তাই বলে এটা হচ্ছে সমযোজী যৌগ, এখানে কোনো পোলারিটি সৃষ্টি হয় না, তাই বলে NaCl টা হবে কি পানিতে দ্রবণীয় আর CCl4 পানিতে অদ্রবণীয়। সো তোমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আশা করি তোমাদের জন্য যে সিকিউ এবং এমসি গুলো আমি নিয়ে এসেছি এগুলো হোপসো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং পরীক্ষায় এই টাইপ থেকে তোমার কোশ্চেন আসবে। কিন্তু চলো আজকে আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে CCl4 কনসেপ্ট আমরা একটু ডিপলি চিন্তা করি। যে CCl4 রয়েছে, অবশ্যই একটা কথা মনে রাখবে যে তোমার পানিতে দ্রবণীয় হতে হলে অবশ্যই ঠিক ফাঁকা ডি অরবিটাল প্রয়োজন। কিন্তু আমি যদি কার্বন পরমাণুর ক্ষেত্রে দেখেছি, কার্বন পরমাণুর ক্ষেত্রে কোনো প্রকার ডি অরবিটাল নেই, কিন্তু ক্লোরিন পরমাণুতে অবশ্যই ডি অরবিটাল রয়েছে। তাহলে আলটিমেটলি আমি ফাঁকা ডি অরবিটাল পেয়ে গিয়েছি। কিন্তু আরেকটা মনে রাখবো, ফাঁকা ডি অরবিটাল যদি কেন্দ্রীয় পরমাণুতে না থাকে, তখন যে পার্শ্ব পরমাণুতে যদি ফাঁকা ডি অরবিটাল থাকে, তখন অবশ্যই কেন্দ্রীয় পরমাণুতে তোমার কি থাকতে হবে, যে তোমার মুক্তজোড় ইলেকট্রন মানে যুগ্ম ইলেকট্রন থাকতে হয়, যা কি তোমার হাইড্রোজেনকে শেয়ার করতে পারবে। ঠিক তেমনি ওইরকম ইলেকট্রনকে আমরা কখনো কার্বনের ক্ষেত্রে দেখতে পারবো না, বিকজ কার্বন হচ্ছে সবগুলো বন্ধন জোড় ইলেকট্রনে রয়েছে। সো এখানের মধ্যে যে আমি যদি দেখি, প্রথমে কি কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল প্রয়োজন, ঠিক তেমনি কেন্দ্রীয় পরমাণুতে কি ভাই ফাঁকা ডি অরবিটাল প্রয়োজন। তারপর হচ্ছে কি ভাই কেন্দ্রীয়, হ্যাঁ তারপর হচ্ছে যদি যদি কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি না থাকে, ডি অরবিটাল না থাকে, তাহলে পার্শ্ব পরমাণুতে বিদ্যমান থাকলেও কেন্দ্রীয় পরমাণুতে অবশ্যই
মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে। তাহলে CCl4 এর ক্ষেত্রে ভাইয়া যে তোমার আমি যদি দেখি যে CCl4 এর ক্ষেত্রে Cl এর ফাঁকা ডি অরবিটাল রয়েছে কিন্তু কার্বনে নাই, তারপর সেকেন্ড কন্ডিশনে কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল না থাকলেও পার্শ্ব পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান থাকলেও কেন্দ্রীয় পরমাণুতে অবশ্যই মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে, কিন্তু এখানে কার্বনে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই। তাই বলে এটা কি ভাইয়া যে এটা অবশ্যই পানিতে কি ভাইয়া অদ্রবণীয়। কিন্তু আমি যদি তোমার NCl3 এর ক্ষেত্রে একটু লক্ষ্য করি তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবো, সেটি হচ্ছে যে তোমার NCl3 ক্ষেত্রে N এ কোনো ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান নেই, কিন্তু তোমার অবশ্যই ক্লোরিনে কি রয়েছে ভাই ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান রয়েছে। তো আলটিমেটলি আমরা সেকেন্ড অপশনে দেখবো যে ডি অরবিটাল নেই কিন্তু ক্লোরিনে রয়েছে, কেন্দ্রীয় পরমাণুতে অবশ্যই মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে এবং অবশ্যই তোমার এখানে মুক্তজোড় ইলেকট্রন থাকে, বিকজ এখানের মধ্যে আমরা জানি কত এখানের মধ্যে নাইট্রোজেন যোজন হচ্ছে কত ভাইয়া মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি যোজ্যতা স্তরে ইলেকট্রন থাকে কয়টি 5টি, তাহলে 3টা তোমার ক্লোরিনের সাথে বন্ধন ঘটনা ব্যয় হলো আর 2টা তার নিজস্ব মুক্তজোড় হিসেবে থেকে গেল। তাহলে আলটিমেটলি যখন এখানের মধ্যে তোমার পানির অণু আসবে বন্ধন গঠন করার জন্য এর সাথে, তখন তোমার পানির অণু অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রনটি রয়েছে, অবশ্য পানির অণু তো কিভাবে মুক্তজোড় ইলেকট্রন থাকে, পানির অণু তার মুক্তজোড় ইলেকট্রন ক্লোরিনের ফাঁকা ডি অরবিটালে দিয়ে দিবে, আর নাইট্রোজেনের যে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে সেটা নাইট্রোজেনের যে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে সেটি মূলত সেই হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের সাথে সন্নিবেশ বন্ধন ঘটনা ব্যয় করবে এবং এখান থেকে অবশ্যই তোমার HCl হিসেবে ক্লোরিন পরমাণু HCl হিসেবে বের হয়ে যাবে। তাহলে এখানে থাকে তোমার কত NH আর Cl, এটা হচ্ছে কি ভাই তোমার HCl হিসেবে থেকে গেছে। এখানে সাথে আরো দুইটা এরকম পানির অনুরূপ দুইটা পানির অণু গঠন বিক্রিয়া করে, তাহলে আলটিমেটলি আরো দুইটা Cl পরমাণু প্রতিস্থাপিত হয়ে মানে NH3 গঠন হবে এবং আরো দুইটি আমি HCl পাবো। তাহলে NH3 প্লাস H2O যদি আমি বিক্রিয়া করি তাহলে 3টি পানির অণু লাগে, তাহলে এখানে আমাদের সরি NH3 না এটা NCl3, তাহলে NH3 হবে প্লাস 3HCl উৎপাদন হবে। সো এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট, তোমরা যদি অনেকে আছে যে সমযোজী বন্ধন দিয়ে ওটা ব্যাখ্যা না করে যদি আমরা এভাবে ব্যাখ্যা করি তাহলে এটা অধিকতর গ্রহণযোগ্য এবং একটা রেফারেন্স যদি তোমরা যেতে চাও তাহলে আলটিমেটলি তোমাদের একাদশ শ্রেণীর রাসায়ন প্রথম বড় চ্যাপ্টারে হাজারি স্যারের বইতে এটা রেফারেন্স রয়েছে, তোমরা দেখতে পারো। সো আশা করি যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক তেমনি ভাবে তোমার NF কিন্তু ভাইয়া NF3 এর ক্ষেত্রে F এর কোনো ডি অরবিটাল বিদ্যমান নেই, যে কারণে এটা পানিতে অদ্রবণীয়। ঠিক তেমনি SiCl4 পানিতে দ্রবণীয়, তারপর NCl3 পানিতে দ্রবণীয়। আর হোপসো তোমার জন্য এতটুকু যথেষ্ট হবে। সো এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করি তোমাদের এখান থেকে কনসেপ্ট যেগুলো পড়িয়েছি সেগুলো তোমাদের খুবই কাজে আসবে, এখান থেকে প্রশ্ন তোমার কমনও পাবে এই টাইপের আন্ডারে। সো আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো যাবে। আসসালামু আলাইকুম।